ভুল ভুল। বমাল শুদ্ধ এইটা না, এইটা দিলে শুদ্ধ হয়ে যাবে না, হ্যাঁ। এইটাও না। এই বমাল মানে কি? বমাল, ব একটা উপসর্গ, মনে আছে কি উপসর্গ? ফার্সি উপসর্গ। বমাল মানে হচ্ছে মাল সহ, মাল সহ, মাল সহ। এই শুদ্ধ মানে হচ্ছে সহ। তাহলে কি হবে? হবে হচ্ছে চুলটি মাল সহ, বমাল হয়, হবে বমাল, বমাল অথবা মাল সহ ধরা পড়েছে। হয় বমাল হবে, না হয় মাল সহ, রাইট। বমাল ধরা পড়েছে অথবা মাল সহ ধরা পড়েছে। হ্যাঁ, এইরকম, এই এরকম ধরনের ভুল থাকতে পারে, প্রত্যয়জনিত উপসর্গজনিত ভুল থাকতে পারে। হ্যাঁ, অতিথিদের, অতিথিদের সুস্বাগত জানানো হলো, সুস্বাগত জানানো হলো, অতিথিদের সুস্বাগত জানানো হলো। সুস্বাগত, এই যে ভুল, কি হবে? অতিথিদের সুস্বাগত মানে, স্বাগত মানেই হচ্ছে সুস্বাগত, স্বাগত মানেই হলো সুস্বাগত, স্বাগত মানেই হচ্ছে সুস্বাগত। তার সামনে আবার সু লাগাইয়া ভুল করা হয়েছে। হুম, অতিথিদের স্বাগত জানানো হলো, স্বাগত কি হবে? শব্দটা হচ্ছে স্বাগত। স্বাগত না লিখে যদি আবার লিখি আমরা স্বাগতম, স্বাগতম, এটাও কিন্তু ভুল। স্বাগতম, স্বাগত, সুযোগ আগত, সুযোগ আগত, সন্ধি সাধিত শব্দ। তারপরে আবার তম প্রত্যয় ব্যবহার করা যাবে না। বুঝা গেল? এই ধরনের যে বিষয়গুলো থাকে আর কি বাক্য শুদ্ধির ক্ষেত্রে, এগুলো একটু আমাদের মানে খেয়াল রাখতে হবে বা দেখতে হবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যা থাকে এখানে। তো এগুলো একটু দেখেন, বিশেষ করে যে চারটা বিষয় বললাম, এক নম্বর হচ্ছে বানান, দুই হচ্ছে আহ আহ সাধুচরিত, সাধুচরিত যেমন তাহার সাথে স্কুলে যেতে হবে, তাহার সাথে স্কুলে যেতে হবে। তাহলে কি হবে এটা? যে তাহার, এটা হচ্ছে সাধু, কি হবে? হবে তার সাথে স্কুলে যেতে হবে, তার সাথে স্কুলে যেতে হবে। অথবা সব বাক্যটা হবে তাহার সঙ্গে স্কুলে যাইতে হইবে। সব সাধু, হ্যাঁ, সাধু চরিত ভুল। এবং এই যে সব দাহ, মরা পুরা, এগুলো থাকে মাঝে মাঝে শর্টকাট, এগুলো দেখবেন। মরা পুরা সব দাহ, এগুলো আসে পরীক্ষায়। এবার আসেন বাক্য। হ্যাঁ, বাক্য রূপান্তর। বাক্য, বাক্যের প্রধানত কয়টা গুণ থাকা দরকার? বাক্যের প্রধান গুণ কয়টা? বা বাক্যের একটা বাক্যের বৈশিষ্ট্য কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। আসক্তি না কিন্তু, আসক্তি পরীক্ষায় আসছে এর আগে। হ্যাঁ, আকাঙ্ক্ষা মানে কি? এক পদের পর অন্য প্রশ্ন যে ইচ্ছা। আমি তোমাকে, বেশ, শূন্যস্থান পূরণ কি হবে? আমি তোমাকে, তারপরে কি হলো? আমি তোমাকে, এইটা বলে আমি কি কোনো কিছু বুঝাইতে পারলাম? হ্যাঁ, আমি তোমাকে, এ দ্বারা কি বাক্যের অর্থের নিবৃত্তি হলো বা বাক্যের সম্পূর্ণ হলো? হয়নি। আরো কিছু আছে শেষে, তাই না? সামথিং সামথিং, আরো কিছু আছে। ঠিক আছে না? যদি বলি আমি তোমাকে ব্যাকরণ পড়াই, হ্যাঁ, তাহলে বাক্যটা কি হলো? সম্পূর্ণ হলো।
আকাঙ্ক্ষা নিবৃত্তি হলো। আসক্তি কি? আসক্তি, আসক্তি মানে হচ্ছে সাজানো, ব্র্যাকেটে লিখবেন সাজানো, সাজানো। আসক্তি মানে হচ্ছে কোন পদের উপর কোনটা হবে সাজানো আর কি। হ্যাঁ, যদি বলি তোমাকে ব্যাকরণ, তোমাকে ব্যাকরণ আমি পড়াই, তাই না? তোমাকে ব্যাকরণ আমি পড়াই, তার মানে ব্যাকরণ, ব্যাকরণ, ব্যাকরণ মিন করে বলতেছি যে ব্যাকরণ তোমাকে আমি পড়াচ্ছি, তাই না বিষয়টা? তাহলে এটা কোন পদের পর কোন পদটা বসবে সেই পদটার সামঞ্জস্য বা মিল নেই। যোগ্যতা কি? বাক্যের অর্থগত মিল বন্ধন, অর্থগত মিল, অর্থগত বা ভাবগত মিল সেটা। যেমন বর্ষার প্লাবনে, বর্ষার প্লাবনে রৌদ্রের, বর্ষার প্লাবনে রৌদ্রের সৃষ্টি হয়, সৃষ্টি হয়। কোথায় বর্ষার প্লাবন আর কোথায় রৌদ্র, কোনটার সাথে কোনটা মিল? বর্ষার প্লাবনে বন্যার সৃষ্টি হয় আমরা লিখতে পারি, তাই না? বর্ষার প্লাবনে বন্যার সৃষ্টি হয়, বা রৌদ্রের কারণে খরার সৃষ্টি আমরা লিখতে পারি। কোথায় বর্ষা আর কোথায় রৌদ্র, একটার সাথে একটা কোনো মিল নাই, ঠিক ঠিকানা নাই, আকাশ পাতাল ব্যবধান। এই যে অর্থগত মিল নাই, এইটাকে বলা হয় যোগ্যতা অভাব বা যোগ্যতা সম্পন্ন বাক্য না। এগুলো আপনারা জানেন, এগুলো আমরা আলোচনা করলাম না। আমরা মূলত কিভাবে একটা বাক্য গঠনগত দিক থেকে একটা বাক্য হয় এবং ট্রান্সফার হয়ে গেলাম। গঠনগত দিক থেকে বাক্যে কয় প্রকার? তিন প্রকার। কি কি? একটা হচ্ছে সরল বাক্য, সরল। আরেকটা হচ্ছে মিশ্র বা জটিল বাক্য, মিশ্র বা জটিল বাক্য। আরেকটা কি? সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য। আরেকটা হচ্ছে যৌগিক বাক্য। সরল, মিশ্র বা জটিল, যৌগিক। কিভাবে চিনবো কোনটা কোন বাক্য? সরল বাক্য চেনার উপায় হলো একটি সমাপিকা ক্রিয়া থাকবে, একটি সমাপিকা ক্রিয়া থাকবে, একটি সমাপিকা ক্রিয়া থাকবে। অনেক অসমাপিকা ক্রিয়া থাকলেও থাকতে পারে, কিন্তু সমাপিকা ক্রিয়া একটাই থাকবে। মিশ্র বা জটিল বাক্য দুইটি সমাপিকা ক্রিয়া থাকবে, মিশ্র বা জটিল বাক্য দুইটি, যৌগিক বাক্য দুইটি সমাপিকা ক্রিয়া থাকবে, যৌগিক বাক্যের মধ্যেও দুইটি সমাপিকা ক্রিয়া থাকবে। এখন কথা হলো তাহলে চিনব কি করে স্যার কোনটা সরল কোনটা মিশ্র কোনটা যৌগিক? সরল মানেই সমাপিকা ক্রিয়া একটা, সরল মানে কি? সমাপিকা ক্রিয়া একটা। তো এটা চিনার কোনো সমস্যা নাই। যেমন আমি ভাত খেয়ে স্কুলে যাব বা ভার্সিটিতে যাব, তাই না? এই যে যাবোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, যার দ্বারা বাক্যের সমাপ্ত বা শেষ হয়। কিন্তু ভাত খেয়ে দ্বারা কি সমাপিকা হয়? ভাত খেয়ে পর্যন্ত যদি লিখি, বাকিটা যদি না লিখি, তাহলে এটা দ্বারা বাক্যের শেষ বোঝায় না। আমি ভাত খেয়ে, আমি ভাত খেয়ে কি অনেক কিছু হতে পারে, তাই না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, সমাপিকা একটাই। আর মিশ্র বা জটিল বাক্যে দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে, কিন্তু এই যৌগিকও দুইটা থাকবে। ঝামেলা হয়ে গেল না? কিভাবে বুঝবো? মনে রাখতে হবে এটা হচ্ছে একটা অংশ আর একটা অংশের উপর নির্ভর থাকবে, নির্ভরশীল। একটা অংশ আর একটা অংশ নির্ভরশীল থাকবে, শর্তাধীন। এবং সাপেক্ষ যে যোজক গুলো আছে, সাপেক্ষ, এই সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম এগুলা দ্বারা যুক্ত থাকবে। হ্যাঁ, সাপেক্ষ যোজক কোনগুলো? যিনি, তিনি, যেখানে, সেখানে, যেহেতু, সেহেতু। হ্যাঁ, হ্যাঁ, যদিও, নতুবা, বা তথাপি, এই সমস্ত যে যোজকগুলো, যত, তত, যিনি, তিনি, এই সমস্ত সাপেক্ষ যোজকগুলো দ্বারা যুক্ত থাকবে। যেমন যিনি, যিনি ব্যাকরণ পড়াচ্ছেন
তিনি ব্যাকরণ পড়াচ্ছেন, তিনি আমার শিক্ষক। যিনি ব্যাকরণ পড়াচ্ছেন তিনি আমার শিক্ষক। তাহলে এই যে যিনি, তিনি, হ্যাঁ, যিনি তিনি, যত গর্জে তত বর্ষে না, এরকম আর কি। হ্যাঁ, একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল, শুধু একটা থাকলে আরেকটা না লেখলে বাক্যটা অর্থপূর্ণ বা সহিংসপূর্ণ হবে না। একটার উপর একটা নির্ভরশীল, হাজবেন্ড আর ওয়াইফের মতো আর কি। হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক কি? হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক কি বলেন? হাজবেন্ড ওয়াইফে, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক কি? নির্ভরশীল। একটা একটার উপর কি নির্ভরশীল নাকি স্বাধীন? শর্তাধীন নাকি স্বাধীন? শর্তাধীন, শর্তাধীন। প্রিয়তমা ছবি আপনি চাইলে কি আপনার ঘরণী যিনি আছে তাকে আপনি রেখে চলে যেতে পারবেন আরেকজনকে নিয়ে, যে প্রিয়তমা ছবি দেখে আসি? হ্যাঁ, জানলে খবর আছে, তাই না? আর আপনার হোম মিনিস্টার যিনি আছে তিনি কি পারবে আপনার রেখে আরেকজনকে নিয়ে রেখে আসতে? পরাধীন না, কিন্তু শর্তাধীন আর কি। আর যৌগিক বাক্য কোনগুলো? যৌগিক বাক্য হচ্ছে দুইটা সমাপিক ক্রিয়া থাকবে কিন্তু অব্যয় দ্বারা যুক্ত থাকবে। অব্যয়, অব্যয় দ্বারা, অব্যয় থাকবে, অব্যয়, অব্যয় দ্বারা যুক্ত থাকবে। লোকটি গরিব কিন্তু সৎ। লোকটি গরিব কিন্তু সৎ, এই যে অব্যয়। হ্যাঁ, লোকটি গরিব কিন্তু সৎ, লোকটি হয় গরিব। বাংলায় ক্রিয়াপদ হয় বা আছে এগুলা উজ্জ থাকতে পারে, হয় বা আছে ক্রিয়াপদ উজ্জ থাকতে পারে। লোকটি হয় গরিব এবং লোকটি হয় সৎ, এই দুইটারে কি করছে? এই কিন্তু দ্বারা যুক্ত করছে। এই হচ্ছে যৌগিক বাক্য। কিছু ট্রান্সফরমার আমরা দেখি, ট্রান্সফরমেশন। হ্যাঁ, যেমন যেটা লিখলাম সর্বশেষ, এটা যদি আমরা দেখি, লোকটি গরিব কিন্তু সৎ, তাই না? ইংরেজিতে এটাকে বলা হয় বাট কনজাংশন। এটা হচ্ছে যৌগিক বাক্য। যৌগিকটাকে যদি আমরা মিশ্র বা জটিল করি তাহলে কি হবে? জটিল কি হবে বলেন? কি হবে? যদিও লোকটি গরিব, যদিও লোকটি গরিব তথাপি সৎ। যদিও তথাপি, দোল দো ইংরেজিতে বলা হয় দো, অল দো, তাই না? দোল দো, যদিও লোকটি গরিব তথাপি সৎ। এটাকে সরল করলে কি হবে? সরল, সরল করলে কি হবে? হ্যাঁ, সরল কি হবে? সরল বাক্যে কি হয়? লোকটি গরিব ও সৎ হলে হয়, ও তো অব্যয়। সরল হলে তো অব্যয় থাকবে না। সরল কি হবে? সরল, লোকটি গরিব হলেও, এই যে একটা সমাপিয়া কি অসমাপিয়া করে দিতে হবে। লোকটি গরিব হলেও সৎ, ইংরেজিতে এটাকে বলা হয় ইনস্পাইট। হ্যাঁ, লোকটি গরিব হলেও সৎ, একটা সত্যেও সত্য ভাব থাকে, একটাকে অসমাপিয়া করে দিতে হবে। লোকটি গরিব হলেও সৎ, লোকটি গরিব হলেও সৎ। আহ একটা বাক্য লিখলাম হচ্ছে, আমি অসুস্থ ছিলাম তাই অফিসে আসতে পারিনি।
কি ধরনের বাক্য? আমি অসুস্থ ছিলাম তাই অফিসে আসতে পারিনি, এটা কি ধরনের বাক্য বলেন? আমি অসুস্থ ছিলাম তাই অফিসে আসতে পারিনি, সরল, জটিল কেমনে? আগেই খেয়াল করবেন যে সমাপিক ক্রিয়া অসমাপিক ক্রিয়া আছে। সমাপিক ক্রিয়া সমাপিকা, বাক্য চেনার সবচেয়ে সহজ উপায় হলো সমাপিক ক্রিয়া করা আছে। আমি অসুস্থ ছিলাম, আমি অসুস্থ ছিলাম, এটা কি সমাপিক ক্রিয়া না? আমি অসুস্থ ছিলাম, আমি অফিসে আসতে পারিনি। বাক্যের সাবজেক্ট যদি একই হয় তখন এটা বারবার ব্যবহার করা হয় না, এটা তো আমরা জানি তাই না? বাক্যের সাবজেক্ট যদি যদি একই হয়, আমি অসুস্থ ছিলাম, আমি অফিসে আসতে পারিনি, তাহলে এই ছিলাম পারিনি দুইটা হচ্ছে সমাপিক ক্রিয়া। সুতরাং দুইটা যদি সমাপিক ক্রিয়া হয় সেটা সরল হওয়ার কোনো চান্স নাই, তাই না? তাহলে কি হবে, হয় জটিল মিশ্র অথবা যৌগিক। জটিল মিশ্র হইলে কি হতে হবে, একটা আর একটার উপরে নির্ভরশীল থাকবে এবং সাপেক্ষ যোজক গুলা দ্বারা যুক্ত থাকবে। আর যৌগিক হলে অব্যয়যুক্ত থাকবে। তো এখানে তো যোজক নাই, যোজক আছে? নাই, অব্যয় আছে, অব্যয়, যে তাই অব্যয়। আমি অসুস্থ ছিলাম তাই অব্যয় দ্বারা যুক্ত আছে, তাই অফিসে আসতে পারিনি। যৌগিক বাক্য, যৌগিক যৌগিক, এটা কি বাক্য? যৌগিক বাক্য। এটাকে যদি আমরা সরল করি কি হবে বলেন? আমি অসুস্থ থাকার কারণে অফিসে আসতে পারিনি। আমি অফিসে অসুস্থ থাকার কারণে অফিসে আসতে পারিনি, এটা কারণে, ইংরেজিতে বলা হয় বিকজ অফ। আমি অফিসে অসুস্থ থাকার কারণে অফিসে আসতে পারিনি। ওই যে একটাই কি করলাম আমরা, আহ অসমাপ্য করে দিলাম। এটাকে জটিল বা মিশ্র করলে কি হবে? জটিল বা মিশ্র করলে কি হবে বলেন? পুরোটা লিখতে হবে না, মাঝখান থেকে বললে কি হবে? হ্যাঁ, পারুল কি বলছে, যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই অফিসে আসতে পারিনি, হয়নি? হাসিবুর যেহেতু আমি, হ্যাঁ, যে ঠিক আছে স্টার্টিংটা, যেহেতু আমি অসুস্থ ছিলাম সেহেতু অফিসে আসতে পারিনি। যেহেতু আমি অফিসে ছিলাম সেহেতু যেহেতু সেহেতু, হ্যাঁ। এই জাতীয় বাক্যগুলোকে একটু পড়তে হবে আর কি, হ্যাঁ। যে সমাপিকা দেখবেন যে সমাপিকা ক্রিয়া কয়টা আছে, সমাপিকা ক্রিয়া যেমন একটা থাকবে চোখ বন্ধ করে সরল বাক্য। যদি সমাপিকা ক্রিয়া দুইটা থাকে তখন সেটা মিশ্র হবে কখন, যখন একটা অংশ আর একটা অংশের উপর নির্ভরশীল থাকে, এক। আর দুই নম্বর হচ্ছে কি, যদি যোজক থাকে, যোজক। আর যদি নির্ভরশীল না থাকে, বাট অব্যয় দ্বারা যুক্ত থাকে, অব্যয়, তখন সেটা যৌগিক বাক্য হয়ে যাবে। এইরকম গুরুত্বপূর্ণ কিছু বাক্য আছে, পরীক্ষার মাঝে মাঝে আসে, এগুলো শীটে দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো আছে, হ্যাঁ, এগুলো একটু পড়বেন। আর আমাদের প্রত্যয়টা একটু বাকি ছিল, প্রত্যয়টা একটু আলোচনা করি আজকে। হুম। কালকে তো ছুটি।
আচ্ছা, খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ, ও তাই অব্যয়। আচ্ছা কি পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ আর কি জানি আছে অনুবাদ, এগুলো একটা সাজেশন আছে আমার, হ্যাঁ ওইগুলো পড়ে নিন। পারিভাষিক শব্দ অনুবাদ সাজেশন, সাজেশন ওই আরে পারিভাষিক শব্দ আর অনুবাদে একটা সাজেশন আছে, সেই সাজেশনটা পড়ে নিন। হ্যাঁ, এটা তো পড়ানোর কিছু নাই। অনুবাদের মধ্যে থেকে যেগুলো হচ্ছে ওই ডিকশনারি, জয় ডিকশনারি আছে না, তার পিছনে যেগুলো আছে, মর্নিং শুজ দ্য ডে এর সঠিক বঙ্গানুবাদ কি, মর্নিং শুজ দ্য ডে, উঠতিমূলক প্রত্যয় চিনে যায়, এগুলো আসে। হ্যাঁ, ফুলস রাশ ইন হোয়ার এঞ্জেল ফেয়ার টু ট্রেড এর সঠিক বঙ্গানুবাদ কি, হাতিগুড়া গেল তল পিঁপড়া বলে কত দল, বার্কিং ডগ সেলডম বাইটস এর সঠিক বঙ্গানুবাদ কি, ঘেউ ঘেউ করা কুকুর সহজে কামড়ায় না, বা খালি কলসি বাজে বেশি, তাই না? পেপ কি জানি মেক্স হয় হোয়েন দ্য সানশাইন এর সঠিক বঙ্গানুবাদ কি, জলই জল বাদে আহ, 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 বলে নাথিং সাকসেস, নাথিং সাকসিড লাইক সাকসেস এর সঠিক বঙ্গানুবাদ কি, জলই জল বাদে। এইগুলা যেগুলো আছে, ওই যে ইংরেজি প্রবাদ, এইগুলোর বাংলাগুলো আসে, এগুলা পড়বেন। এগুলা ওই যে জয় ডিকশনারির পিছনে আছে, অথবা আমার এখানে সাজেশনেও আছে, ওরা দিয়ে দিবে। আর একটা হচ্ছে যে কিছু আসে, যেমন গতানুগতিক কিছু টেন্স থেকে কিছু অনুবাদ আসে। এরকম যে পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে, এটা সঠিক ইংরেজি কি, এরকম আসতে পারে। বা বাংলাদেশ 2041 সালের মধ্যে ডিজিটাল কি বলে আহ, আহ, উন্নত বাংলাদেশে রূপান্তরিত হবে, বাংলাদেশ বর্তমানে একটি ডিজিটাল বাংলাদেশ। হ্যাঁ, এই ধরনের হ্যাঁ সিম্পল সেন্টেন্স যেগুলো আছে, সেই সিম্পল সেন্টেন্স গুলো অনুবাদ আসতে পারে। এইগুলো খুব কম আসে, তবে প্রবাদ গুলোই বেশি আসে। হ্যাঁ, আচ্ছা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, হ্যাঁ ড্রেজলিং, ইট হ্যাজ বিন ড্রেজলিং সিন্স মর্নিং, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই ধরনের। এগুলো তো সহজ বিষয় এগুলা। আর যেটা বলতেছিলাম যে প্রত্যয়টা যেহেতু বাকি ছিল, প্রকৃতি প্রত্যয় গুরুত্বপূর্ণ, এগুলো একটু আমরা শেয়ার করি আজকে, সময় তো আছে কিছু না। আচ্ছা, তাহলে প্রত্যয়টা খেয়াল করবেন। প্রত্যয়টা পড়ার আগে আমরা একটু প্রকৃতি পড়বো। প্রকৃতি, প্রকৃতি পড়ছিলাম কি, প্রকৃতি শুরু করছিলাম কি না প্রত্যয়টা, প্রত্যয় কি শুরু করতে পারছিলাম নাকি একেবারে শুরুই হয়নি? শুরু কোন পর্যন্ত করছিলাম একজন বলেন তো, হ্যান্ড রাইজ করে হাসিবুল বলেন তো, শুরু করছিলাম কিনা বা কোন পর্যন্ত করছিলাম? হুম, বলেন। স্যার ওই প্রকৃতিটা শুরু হয়েছিল কিন্তু প্রত্যয়টা বলছিলেন পরে। প্রকৃতি তো আমরা চিনতে পারছি, তাই না? জি স্যার, জি স্যার। প্রত্যয়টা আমরা চিনবো, এই তো ওকে। তাহলে প্রকৃতি হচ্ছে কি, মূল যে জিনিসটা, একটা আবার একটু রিকেপ করি, অসুবিধা নাই। যেমন পড়া শব্দটা প্রকৃতি কি, যে পর যুগ আ, পড়া। হ্যাঁ, হ্যাঁ ধরা শব্দটার প্রকৃতি কি, ধরা, ধর যুগ আ, ধরা। হ্যাঁ, হাতা শব্দটার প্রকৃতি প্রত্যেকে হাতা, হাত যুগ আ, আমরা বলছিলাম ভাগা, ভাগ যুগ আ, তাই না? এখন কথা হচ্ছে এই যে আহ এইখানে মূল এইগুলো হচ্ছে সাধিত শব্দ, এগুলাকে বলা হয় প্রত্যয় সাধিত শব্দ। কিন্তু এখানে প্রকৃতি কি, মূল যেটা, নাম শব্দের মূলকে বলা হয় প্রাতিপদিক, আর ক্রিয়া শব্দের মূলকে বলা হয় ধাতু। তাহলে যে শব্দ দ্বারা কাজ বোঝায় সেটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। এই যে পর দ্বারা কাজ বোঝায়, ধর দ্বারা কাজ বোঝায়, সুতরাং এগুলো হচ্ছে, এই দুইটি হচ্ছে কি ধাতু। আর হাত দ্বারা কাজ বোঝায় না, ভাগ দ্বারাও কাজ বোঝায় না, এগুলো হচ্ছে নাম। তাহলে এই ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হয়, প্রত্যয়ের চেহারা কিন্তু একই, কিন্তু প্রত্যয় কিন্তু এক জাতীয় প্রত্যয় না। ক্রিয়ার সাথে অর্থাৎ ধাতুর সাথে, ক্রিয়ার মূল ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয়, এই প্রত্যয়কে বলা হয় কৃৎ প্রত্যয়। এই প্রত্যয়কে কি বলা হয়, কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয়, এই যে এইটা হচ্ছে কৃৎ প্রত্যয়, কারণ এই ক্রিয়ার সাথে শেষে যুক্ত হয়েছে। আর নামের শেষে যেটা যুক্ত হয়, নাম, নামের শেষে যে প্রত্যয় যুক্ত হয়, যেমন এই যে এই আ এবং এই হাত যুগা, ভাগ যুগা, এটাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়।
এটাকে বলা হয় তদ্দিক প্রত্যয়। আর কৃত প্রত্যয় অর্থাৎ ধাতু বুঝাইতে ধাতুর আগে আমরা রোড চিহ্ন ব্যবহার করি, এটা বলছিলাম নোট করতে, সম্ভবত রোড চিহ্ন ব্যবহার করতে হবে, এই হচ্ছে মূল বিষয়টা। হ্যাঁ, এখন কৃত প্রত্যয় আর তদ্দিক প্রত্যয় কয় প্রকার এটা আমাদের দেখতে হবে। এটা কি আমরা দেখছিলাম? কৃত প্রত্যয় প্রধানত কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে বাংলা কৃত আর একটা হচ্ছে সংস্কৃত কৃত। বাংলা কৃত প্রত্যয় আর একটা হচ্ছে সংস্কৃত কৃত। আমি তো প্রত্যয় পড়তেছি, প্রকৃতি পড়তেছি না। হ্যাঁ, সংস্কৃত কৃত প্রত্যয়। বাংলা কৃত প্রত্যয় কোনটা? বাংলা ধাতুর পরে যেগুলা যুক্ত হবে, বাংলা কৃত প্রত্যয় হচ্ছে বাংলা ধাতু, বাংলা ধাতু শেষে বাংলা ধাতু প্লাস হচ্ছে প্রত্যয়, এই প্রত্যয়গুলাকে বলা হয় বাংলা কৃত প্রত্যয়। বাংলা ধাতুর সাথে যে প্রত্যয়গুলো যুক্ত হবে সেগুলো হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। বাংলা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেগুলো হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। আর সংস্কৃত কৃত প্রত্যয় কি? সংস্কৃত ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হবে, সংস্কৃত ধাতু প্লাস হচ্ছে যে প্রত্যয় যুক্ত হবে। প্রত্যয়ের সাথে কিন্তু মানে চিনার কোনো উপায় নাই। ধাতু যদি সংস্কৃত হয় তার সাথে যে প্রত্যয় হবে সেটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। আর ধাতু যদি অর্থাৎ ক্রিয়ার মূলটা যদি বাংলা হয় তার সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। যেমন বাংলায় কর, বাংলায় কর ধাতুরে সংস্কৃতকে বলা হয় ক্রি। বাংলায় ধরেন শুন ধাতুকে সংস্কৃততে বলা হয় শ্রু। হ্যাঁ, বাংলায় পর ধাতুকে পর, বাংলায় পরকে সংস্কৃতে বলা হয় পর। হ্যাঁ, তো বাংলায় এই পরের সাথে যে ধাতু মানে এই যে ধাতুগুলো আছে পর, পর, শুন, মর, দর, হ্যাঁ, এইগুলোর সাথে যদি কোনো প্রত্যয় যুক্ত হয় সেটা কি হবে? বাংলা কৃত প্রত্যয়। বা এই যে সংস্কৃত যে ইয়েগুলো আছে ধাতুগুলো আছে, এই সংস্কৃত ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেগুলো হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। প্রত্যয়টা হবে বাংলা নাকি সংস্কৃত এটা নির্ণয় করতে হবে প্রকৃতি দিকে। প্রকৃতি অর্থাৎ প্রকৃতি যদি সংস্কৃত হয় প্রত্যয় সংস্কৃত, প্রকৃতি যদি বাংলা হয় প্রত্যয় হচ্ছে বাংলা। বিষয়টা ক্লিয়ার? এখন একটা সহজ বিষয় দেখেন, এই বাংলা ধাতু চেনার আরো একটা সহজ উপায় আছে। যে বাংলা ধাতুর সাথে আমরা তুচ্ছার্থে এই যে তুই শব্দটা ব্যবহার করতে পারি। তুই, বাংলা ধাতুর সাথে আমরা তুচ্ছার্থে তুই ব্যবহার করতে পারি। যেমন তুই পর, তুই কর, তুই শুন, তুই যা, তুই খা, তুই মর, তুই ধর, আমরা এরকম ব্যবহার করতে পারি। কিন্তু সংস্কৃত ধাতুর সাথে আমরা তুই ব্যবহার করতে পারবো না। যেমন তুই পট, এটা যৌক্তিক না, মানে যুক্তিসঙ্গত না বা বোধগম্য না, অর্থবহ না। তুই ক্রি, তুই শ্রু, তুই গম, এগুলা অর্থবহ না বা বোধগম্য না, সহজ মানে যৌক্তিক না। তাহলে যদি তুচ্ছার্থে তুই শব্দটা আমরা যে সকল ধাতুর সাথে ব্যবহার করতে পারবো স্বাভাবিকভাবে ধরে নিব সেটা বাংলা ধাতু। বাংলা ধাতু সেটা সহজ উপায়। আর যদি তুই ব্যবহার করতে না পারি তাহলে সেগুলো হচ্ছে সংস্কৃত ধাতু। তাহলে যেগুলোর সাথে তুই ব্যবহার করতে পারবো সেগুলো বাংলা, এই বাংলার সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেগুলো বাংলা কৃত প্রত্যয়। আর যেগুলোর সাথে তুই ব্যবহার করতে পারবো না সেগুলো সংস্কৃত, তার সাথে যে প্রত্যয় যুক্ত হবে সংস্কৃত কৃত প্রত্যয়। নিচের কোটি বাংলা কৃত প্রত্যয় যুগে গঠিত শব্দ, নিচের কোটি সংস্কৃত কৃত প্রত্যয় যুগে গঠিত শব্দ, এইগুলো ওই প্রকৃতি দেখে আমরা চিনে ফেলবো। পরিষ্কার বিষয়টা? বুঝতে পারছি কি? হ্যাঁ, এখন কথা হচ্ছে এখানে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? বিদেশি কিছু ধাতু আছে, বিদেশি ধাতু, যেগুলা এই বিদেশি ধাতুগুলো বাংলা ধাতুর মতো দেখতে, এবং সেগুলোর সাথে তুই ব্যবহার করা যায়। এই জন্য বিদেশি ধাতুগুলো আমরা একটু আলাদা লিখে নিব, মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষাতেও আসে নিচের কোনটি বিদেশি ধাতু। ওকে, তো বিদেশি ধাতুর জন্য একটা গল্প লিখবেন দ্রুত। লিখবেন, একটি মেয়ে একটি ছেলেকে দেখে চেঁচাচ্ছিল। একটি মেয়ে একটি ছেলেকে দেখে চেঁচাচ্ছিল। একটি মেয়ে একটি ছেলেকে দেখে চেঁচাচ্ছিল। ছেলেটি ফিরিয়া চাহিল। উপরে লিখবেন হচ্ছে বিদেশি ধাতু চেনার কৌশল। একটি মেয়ে একটি ছেলেকে দেখে চেঁচাচ্ছিল। ছেলেটি ফিরিয়া চাহিল। ছেলেটি ফিরিয়া চাহিল।
মেয়েটি ছেলেটিকে ডাক দিল। মেয়েটি ছেলেটিকে ডাক দিল। একটি মেয়ে একটি ছেলেকে দেখেছে যাচ্ছিল, ছেলেটি ফিরে চাইল। মেয়েটি ছেলেকে ডাক দিল। ছেলেটি কাছে আসতেই ছেলেটি কাছে আসতেই ছেলেটির কাছে আসতেই আহ ছেলেটির কাছে আসতেই টানিয়া আটিয়া ধরিল। ছেলেটি কাছে আসতেই টানিয়া আটিয়া ধরিল। ছেলেটি কাছে আসতেই টানিয়া আটিয়া ধরিল। ছেলেটি লজ্জায় ঠেলা দিল। ছেলেটি লজ্জায় ঠেলা দিল। ছেলেটি লজ্জায় ঠেলা দিল। তারপরও মেয়েটি জামা কাপড় ধরিয়া ঝুলিয়া থাকিল। ছেলেটি লজ্জায় ঠেলা দিল। তারপরও মেয়েটি জামা কাপড় ধরিয়া ঝুলিয়া থাকিল। অনেক খাটাখাটনির পর অনেক খাটাখাটনির পর সম্পর্ক জমিল। অনেক খাটাখাটনির পর সম্পর্ক জমিল। কিন্তু বাবা মার ডরে সম্পর্ক টুটিয়া গেল। কিন্তু বাবা মার ডরে সম্পর্ক টুটিয়া গেল। বাবা মার ডরে সম্পর্ক কি হলো? টুটিয়া গেল। মেয়েটির চোখ ভিজিয়া গেল। মেয়েটির চোখ ভিজিয়া গেল। ছেলেটির মাথা বিগড়াইয়া গেল। মেয়েটির চোখ ভিজিয়া গেল। ছেলেটির মাথা বিগড়াইয়া গেল। অবশেষে দুইজন রশিতে লটকাইয়া প্রাণ দিল। একটি ছেলে একটি মেয়ে একটি ছেলেকে দেখে যাচ্ছিল। ছেলেটি ফিরিয়া চাহিল। মেয়েটি ছেলেকে ডাক দিল। ছেলেটি কাছে আসতে টানিয়া আটিয়া ধরিল। ছেলেটি লজ্জায় ঠেলা দিল। তারপর মেয়েটি জামা কাপড় ধরে ঝুলিয়ে থাকিল। অনেক খাটাখাটির পর সম্পর্ক জমিল। বাবা মার ডরে সম্পর্ক টুটিয়া গেল। মেয়েটির চোখ ভিজে গেল। ছেলেটার মাথা বিগড়ে গেল। অবশ্যই দুইজন লটকাইয়া প্রাণ দিল। এইখানে এই গল্পের মধ্যে এই ট্রাজেডি যে গল্প, এই ট্রাজিক গল্পের মধ্যে এইগুলো হচ্ছে বিদেশি ধাতু। এই যা লিখলাম এখানে এগুলো হচ্ছে বিদেশি ধাতু। এগুলো যদি আমরা চেস ফির চা ডাক টান আট টেল জুল খাট জমি এভাবে পরিমাণে থাকবে না। এই জন্য এই গল্পটা আমার মনে হয় যে আর কোনোদিন আমরা না পড়লেও আমরা বলবো না, তাই না? সো এইরকম করে আর কি মনে রাখতে হবে, এগুলো সব বিদেশি ধাতু। পরীক্ষা আসতে নিচের কোনটি বিদেশি ধাতু, অথবা যেন এগুলোর সাথে কিন্তু মোটামুটি তুই ঠেল তুই ফির তুই চা তুই ঢাক এগুলো তুই ব্যবহার করা যায়। শুধু এইগুলো ছাড়া যত ধাতু আছে তুই ব্যবহার করা যায়, সব বাংলা ধাতু, সব সব কি বাংলা। ওকে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে কৃত প্রত্যয় সাধিত যে শব্দগুলো হবে। কৃত প্রত্যয় সাধিত শব্দ পর যুগ আ, এই যে পরা, কৃত প্রত্যয় সাধিত শব্দ অর্থাৎ ক্রিয়া ধাতু ক্রিয়ার মূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেগুলো হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ। এগুলোকে বলা হয় কৃদন্ত শব্দ। কি বলা হয়? কৃদন্ত শব্দ। আর প্রত্যয় সাধিত সে যে শব্দগুলো হবে আহ নাম শব্দের সাথে, যেমন হাত, যুগ আ, হাতা, এই হাতাটা হচ্ছে তদ্দিদান্ত পদ বা শব্দ। তদ্দিদান্ত শব্দ। একটা হচ্ছে কৃদন্ত, একটা তদ্দিদান্ত। হ্যাঁ, মনে রাখতে হবে। আর ওই যে গুণ বৃদ্ধি একটু আগে পড়াইছিলাম। হ্যাঁ, কৃদন্ত তদ্দিদান্ত, হ্যাঁ গুণ বৃদ্ধি পড়াইছিলাম। যদি রস্যই অথবা দীর্ঘই থাকে কোন শব্দের শুরুতে, রস্যই বা দীর্ঘই স্থলে যদি এ হয়, এ রস্যই বা গুণ এগুলাকে বলা হয় গুণ। রস্যই বা দীর্ঘই স্থলে যদি এ হয় সেটা হচ্ছে গুণ। যেমন শব্দটা যদি হয় চীন, রস্যই কার আছে? চীন যুগ এ, চীন যুগ আ, হ্যাঁ একটা প্রত্যয় দিলাম, তাহলে চেনা।
প্রকৃতি কি? চীন। তার সাথে প্রত্যয় যুক্ত হলো আ, চীন যুগা, চেনা। এই যে আ যুক্ত হইলো প্রত্যয়, আর এখানে রস্বীকার ছিল, এই রস্বীকার পরিবর্তে কি হয়ে গেল? একার হয়ে গেল। যে রস্যির পরিবর্তে একার যদি হয় এটাকে বলা হয় গুণ। রস্যি বা দীর্ঘের পরিবর্তে যদি একার হয়, একার, সেটাকে বলা হয় গুণ। আর রস্যু বা দীর্ঘ এর পরিবর্তে যদি অকার হয় এটাকে বলা হয় গুণ। রস্যি দীর্ঘের পরিবর্তে একার, রস্যি দীর্ঘের মতো অকার। যেমন একটা উদাহরণ যদি দিই, ধু যুগ আ, ভুয়া। হ্যাঁ, এই যে রস্যুকার ছিল অকার হয়ে গেছে, এটাকে বলা হয় গুণ। গুণ রস্যি দীর্ঘের পরিবর্তে একার হইলে আদিশর, রস্যু দীর্ঘের পরিবর্তে অকার হইলে সেটা হচ্ছে গুণ। আর বৃদ্ধি কোনটা? বৃদ্ধিটা হচ্ছে যদি রস্যি দীর্ঘের জায়গায়, রস্যি অথবা দীর্ঘের জায়গায় যদি ঐকার হয়, ঐকার, একার হইলে গুণ, ঐকার হইলে বৃদ্ধি। যেমন শিশু যুগ স্নো, শৈশব। এই যে রস্যির জায়গায় ঐকার হয়ে গেছে, এটাকে বলা হয় বৃদ্ধি। গুণ আর একটা, একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে বৃদ্ধি। আদিশরের পরিবর্তনের মধ্যে একটা হলো গুণ, একটা হলো বৃদ্ধি। হ্যাঁ, রোড চিহ্ন হয় মানে ধাতুর আগে আর কি, ধাতুর আগে রোড চিহ্ন হয়, ধাতু, ধাতুর আগে রোড চিহ্ন হয়। নামের আগে বা নাম শব্দের মূল প্রাতিপদিকের আগে রোড চিহ্ন হবে না। এটা কত ক্লাসের মতো বলছিলাম, বা না হলে আমি লিখে নেব। আর একটা হচ্ছে যদি রস্যু অথবা দীর্ঘ এর পরিবর্তে যদি ঔকার হয়, ঐকার আর ঔকার আদিস্বরে, তখন সেটা বৃদ্ধি। যেমন শব্দটা যদি হয় যুব যুগন, যুব যুগ অন, যৌবন। হ্যাঁ, এই যে রস্যুকার ছিল সেটা ঔকার হয়ে গেছে, ঔকার, ওতে ঔকার, ঔকার হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা কি হলো? এটা হলো বৃদ্ধি। তাহলে গুণ বৃদ্ধিটা এটা মনে রাখেন। আরেকটা হচ্ছে অর জায়গায় যদি আ হয়, হ্যাঁ, ডিকার একটা ব্যাপার আছে, সেটা গেলাম না। ও, ওর পরিবর্তে যদি আ হয়, ওর পরিবর্তে যদি আ হয়ে যায় সেটাকেও বৃদ্ধি বলা হয়। যেমন আহ এই যে মধুর, মধুর যোগ জ, মাধুর্য। হ্যাঁ, এই যে মাধুর্য, এই যে অকার ছিল, এটা অ ছিল, ম, ম, মধুর, ম যুগ মধুর, এটা আকার হয়ে গেছে, মাধুর্য। এটাকে বলা হয় বৃদ্ধি। তাহলে গুণ হচ্ছে রস্যই দীর্ঘ জায়গায় এ হইলে গুণ, আদিস্বর, রস্যু দীর্ঘ জায়গায় অ হইলে গুণ। আর ওই হইলে বৃদ্ধি, ও হইলে বৃদ্ধি, ওর জায়গায় আ হইলে বৃদ্ধি। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, তদ্বিপত্তি পড়াবো। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে এই কৃত প্রত্যয়ের মধ্যে, কৃত প্রত্যয়ের মধ্যে যেমন বাংলা কৃত প্রত্যয় যেগুলো আছে এর মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ? হ্যাঁ, পরীক্ষায় আসে আর কি। হ্যাঁ, এগুলো পড়বেন এমন কয়েকটা। যেমন এক নম্বরে পড়বেন হচ্ছে অন প্রত্যয়, অন, অন প্রত্যয় পড়বেন, অন। কাঁদ যুগন, কাঁদন, নাচ যুগন, নাচন, বাদ যুগন, বাসন, এগুলা অন। অনা প্রত্যয় পড়বেন, অনা, অন, অনা, অন, অনা প্রত্যয়। দুল যুগ অনা, দুলনা, বহুবার পরীক্ষা আসছে, খেল যুগ অনা, খেলনা। হ্যাঁ, তারপর পড়বেন অক প্রত্যয়, অক, বাংলা কৃত প্রত্যয়ের কথা বলছি, অক প্রত্যয়, বাংলা ধাতুর সাথে এগুলো যুক্ত হবে। মূর যুগক, মূরক, জল যুগক, ঝলক। হ্যাঁ, আহ আরেকটা পড়বেন হচ্ছে আই প্রত্যয়টাও মাঝে মাঝে পরীক্ষায় আসে, আই প্রত্যয়টাও পড়বেন, আই। হ্যাঁ, আই প্রত্যয়টাও মাঝে মাঝে পরীক্ষা আসে, আই কৃত প্রত্যয় মাঝে মাঝে পরীক্ষায় আসে। আই, আই বা আল, আলো আসে, রাগ যুগাল, রাখাল, মাছ যুগাল, মাতাল, এগুলো। হ্যাঁ, ওকে। আর সংস্কৃত কৃত প্রত্যয় গুলা, এগুলো আমরা ভাষা বুঝি না, এগুলো একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, তদ্ধিত প্রত্যয় আছে, যখন নাম শব্দের সাথে যুক্ত হবে তখন তদ্ধিত প্রত্যয়। ঢাকা যুগায়, ঢাকায়, এটা কিন্তু তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয় না। হ্যাঁ,
মার যুগাই মারাই, হ্যাঁ, নাচ যুগাই নাচাই, এগুলো হচ্ছে কৃত প্রত্যয়। আর ঢাকা যুগাই ঢাকাই, এটা তো নাম না, মানে ইয়ে না, ঢাকা যুগাই ঢাকাই, তাই না? ঢাকা যুগাই ঢাকাই, ঢাকা কি নাম? এটা তো ধাতু না। তার সাথে যদি আই প্রত্যয় যুক্ত হয় তাহলে তদ্ধিত প্রত্যয়, রাইট। আর হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয় কোনগুলো গুরুত্বপূর্ণ একটু লিখেন। লিখবেন হচ্ছে এই যে কয় তয় সংযুক্ত যেটা আছে, তো প্রত্যয় এটাকে বলা হয়, হ্যাঁ, এইটা পড়বেন। হ্যাঁ, যেমন ভক্ত, বধযুক্ত, ভক্ত, আমি জাস্ট লিখে দিচ্ছি, এগুলো শীটে আছে, আপনার যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো লিখে দিচ্ছি। তিক প্রত্যয় করবেন, তি প্রত্যয়, সংস্কৃত কৃতের সাথে এগুলো যুক্ত হলে সংস্কৃত কৃত প্রত্যয় হয়ে যাবে। হ্যাঁ, তবে এখানে কিছু আছে নিপাতনে সিদ্ধ আছে, নিপাতনে সিদ্ধ এগুলো করবেন, নিপাতনে সিদ্ধ দেখবেন শীটে বা বোর্ড বইয়ে আছে, লিখে দিলে সময় লাগবে, তাই লিখে দিলাম। নিপাতনে সিদ্ধ, বই যুক্তি গীতি বোধ, হ্যাঁ, এইগুলা বুধ যুক্তি বুদ্ধি, এগুলো নিপাতনে সিদ্ধ কয়েকটা আছে, এগুলো পড়বেন। আর পড়বেন হচ্ছে অন্ট প্রত্যয় পড়ুন, অন্ট, অন্ট প্রত্যয়, অন সুযুগ অন শ্রবণ, হ্যাঁ, এগুলা সুযুগ অন শ্রবণ। আর পড়বেন হচ্ছে সাঞ্চ প্রত্যয়, সাঞ্চ, সাঞ্চ প্রত্যয়, সাঞ্চ, বীর যুগ সাঞ্চ বর্ধমান, দীর যুগ সাঞ্চ দৃশ্যমান, হ্যাঁ, জল যুগ সাঞ্চ জলমান, সংস্কৃত কৃত প্রত্যয়। বিশেষ করে এই যে অন তার সাঞ্চ, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে। নক প্রত্যয়টা মাঝে মাঝে আসে, নক, পরযুগ নক পাঠক, হ্যাঁ, গুইযুগ নক গায়ক, নিপাতনে কি বলে সংস্কৃত কৃত প্রত্যয়, ওইটাও পড়তে পারেন, চার পাঁচটা আর কি। হ্যাঁ, এই হচ্ছে সংস্কৃত। তারপর তদ্ধিত প্রত্যয়ের মধ্যে আমরা যাব। তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় হচ্ছে তিন প্রকার। বাংলা তদ্ধিত, বাংলা নাম শব্দের সাথে যুক্ত হলে, সংস্কৃত নাম শব্দের সাথে যুক্ত হলে সংস্কৃত, আর বিদেশি নামের সাথে যুক্ত হলে সেগুলো হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। এবং বিদেশিগুলোই পরীক্ষায় বেশি আসে, বিদেশিগুলা পরীক্ষায় একটু বেশি আসে। বিদেশিগুলোর জন্য একটা লাইন লিখবেন, যেমন বিদেশি ফার্সি তদ্ধিত প্রত্যয়, ফার্সি তদ্ধিত প্রত্যয় মনে রাখার কৌশল। ফার্সি তদ্ধিত প্রত্যয় মনে রাখার কৌশল কিভাবে মনে রাখবো? হ্যাঁ, লিখবেন হচ্ছে তোর বাজিগর গিরি খানা, তোর বাজিগর গিরি খানা বন্ধ কর, না হয় দারোগার সইদানে মন্দ নবিশ হবে। তোর বাজিগর গিরিখানা বন্ধ কর, না হয় দারোগার সইদানে মন্দ নবিশ হবে। ক্লাস কি শেষ হওয়া দরকার খুব নাকি? এই অল্প কিছুক্ষণ মধ্যে শেষ হয়ে যাবে, চিন্তা করেন না। এই তোর দিয়ে কি হবে? তোর দিয়ে যেমন তোর কেমন তোর, এগুলো। বাজি দিয়ে কি হবে বলেন তো? বাজি দিয়ে একটা শব্দ বলেন, বাজি দিয়া। ওই ঘুমাইতেছো কেন? খাইছো? হুম, খাইতে দাও দাও। হ্যাঁ, বুঝি না, এখনই খাবে? বাজি দিয়া, ডিগবাজি, হ্যাঁ, নায়ক, এই যে বাজিকর, গুড, এইটাই চাচ্ছিলাম। বাজিকরটা কি হবে? বাজিকর আমরা কি পড়তেছি বলেন তো? প্রত্যয় পড়তেছি, প্রত্যয়। প্রত্যয় যুক্ত হয় কোথায়? শব্দের শুরুতে নাকি শেষে? প্রত্যয় যুক্ত হয় তো শব্দের শেষে। এইখানে আপনি কোথায় যুক্ত করলেন বলেন? এইখানে তো শুরুতে যুক্ত করলেন, সুতরাং এটা হবে না। ডিগবাজি, সাবাবাজি, দাপ্পাবাজি, ভেলকিবাজি,
হ্যাঁ, এই সবই হবে, কিন্তু বাজি কোনটা হবে না, কারণ বাজি তো আগে বসে গেছে, প্রত্যয় যুক্ত হবে শব্দের শেষে, আগে না। বুঝা গেল? খেয়াল রাখতে হবে। এই যে গড় দিয়ে কি হবে? গড় দিয়ে কারিগর, গিরি দিয়ে কেরানিগিরি, বাবুগিরি, খানা দিয়ে কারখানা, হ্যাঁ, জেলখানা ছাপাখানা, বন্ধ দিয়ে মুখ বন্ধ, স্কুল বন্ধ, খুর দিয়ে ঘুষখোর, নেশাখোর, হ্যাঁ, সই দিয়ে টেকসই, না মানানসই, নোট লাগবে নোট। টিপসই আর নাম সই হবে না, টিপসই আর নাম সই, এই দুইটা সই মানে সহি, দস্তখত অর্থে ব্যবহৃত হয় এগুলা। টিপসই আর নাম সই প্রত্যয় না। বুঝা গেল? টিপসই আর নাম সইটা হচ্ছে প্রত্যয় না, প্রত্যয়। বাজিটা হচ্ছে, বাজি করার বাজিটা হচ্ছে মূল শব্দ, আর কর হচ্ছে এখানে প্রত্যয়। আচ্ছা, এই যে দানে বা দানি, কলম দানি, আতর দানি, মোম দানি, মন্দ, গালমন্দ, হ্যাঁ, তারপর হচ্ছে আহ নবিশ, শিক্ষা নবিশ, এগুলো নকল নবিশ, এগুলো, হ্যাঁ, খেয়াল রাখবেন। এটা হচ্ছে ফার্সি তদ্ধিত প্রত্যয়। আর কয়েকটা আছে হিন্দি তদ্ধিত প্রত্যয়, যেমন আলা, ওয়ালা, আনা, আনি, আন, ওয়ান, এগুলা। দারোয়ান, কোচওয়ান, গারোয়ান, হ্যাঁ, ডিমওয়ালা, ফুচকাওয়ালা, গাড়িওয়ালা, দর্জিওয়ালা, এগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। হিন্দিগুলা দেখবেন তার ফার্সিটাই বেশি আসে, ফার্সিটা মনে রাখবেন। গেল হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। বাংলাগুলা সহজ, বাংলাগুলা না, মানে একটু যা দেখে যায়, বাংলা তদ্ধিত প্রত্যয় খুব একটা আসে না। মাঝে মধ্যে আসে, যেমন এই যে ঢাকা যুগ আই, এটা কি? ঢাকা যুগায় ঢাকাই, হ্যাঁ, এই ঢাকা যুগায় ঢাকাই, ঢাকা তো নাম, বাংলা নাম, বাংলা শব্দ, তার সাথে আই প্রত্যয় যুক্ত হয়েছে, এটা বাংলা তো দ্বীপ প্রত্যয়। হ্যাঁ, পাবনা যুগায় পাবনাই, পাবনা যুগাই পাবনাই, হ্যাঁ, পাবনা যুগায় পাবনাই, এই যে পাবনাটা বাংলা শব্দ, তার সাথে আই প্রত্যয় যুক্ত, বাংলা তদ্ধিত প্রত্যয়, নাম শব্দের সাথে প্রত্যয় যুক্ত হলে তদ্ধিত প্রত্যয়। তাহলে এইগুলো দরকার নাই, বাংলা গুলো পারবেন। সংস্কৃত গুলো লিখবেন, সংস্কৃত লিখেন স্নো প্রত্যয়, স্নো, স্নো প্রত্যয়, যে সকল শব্দের সাথে জফলা থাকবে, হ্যাঁ, একটু লিখেন তাড়াতাড়ি, স্নো প্রত্যয়টা লিখেন। যে সকল শব্দের শেষে ব থাকবে, ব, শব্দের শেষে লিখেন, শব্দের শেষে ব, সংস্কৃত শব্দের শেষে ব থাকলে, শব্দের শেষে যদি ব থাকে, ব, শব্দের শেষে ব থাকলে সাধারণত এই স্নো প্রত্যয় হয়। শব্দের শেষে ব থাকলে কি হয়? স্নো প্রত্যয় হয়। যেমন মানব, কি হবে? মনোযোগ স্নো, হ্যাঁ, মানব। দানব কি হবে? ধনুযোগ স্নো, হ্যাঁ। রাঘব কি হবে? বান্ধব কি হবে? শৈশব কি হবে? বৈষ্ণব কি হবে? পার্থিব কি হবে? পরীক্ষা আসলে পার্থিব, পৃথিবী, পৃথিবী যুগ স্নো, শৈশব, আরে শৈশব, হ্যাঁ, বুঝি না, বোর্ড হ্যাং, হ্যাঁ, বোর্ডটা খাওয়াই আমি আসার আগে প্রতিদিন। শৈশব কি হবে? শিশু যুগ স্নো। বোঝা গেল? আরে কিসের মধ্যে কি লাগাইতেছে? কয় আম কাশলা বাজে করে, আম কাশলা এগুলো তো উপসর্গ। আম কাশলা কি প্রত্যয় নাকি? উপসর্গ আর প্রত্যয় কি এক? আরবি আম কাশলা বাজে করে, এগুলো তো উপসর্গ রে ভাই। শব্দের শেষে ব থাকলে কি হবে? স্নো প্রত্যয় হবে। একটার মধ্যে আটটা লাগাই দিন না। তারপর লিখেন স্নো প্রত্যয়, স্নো প্রত্যয় লিখেন। শব্দের শেষে যদি জফলা থাকে, জফলা, জফলা থাকলে স্নো প্রত্যয় হবে। জফলা থাকলে কি হবে? স্নো প্রত্যয়। যেমন তারুণ্য, তরুণ যুগ স্নো, লাবণ্য, লাবণ্য, লবণ যুগ স্নো, হ্যাঁ। তারপর হচ্ছে স্নিক প্রত্যয়, স্নিক, স্নিক প্রত্যয় শব্দের শেষে যদি ইক থাকে, ইক, ইক থাকলে স্নিক প্রত্যয় হবে। যেমন সামাজিক,
কি হবে? সমাজ যোগ স্নিক। হ্যাঁ, সামাজিক, সাংসারিক, পার্থিব, দৈনিক, সাপ্তাহিক, মাসিক, এগুলো যা আছে, ইক থাকলে শব্দের শেষে ইক থাকলে স্নিক প্রত্যয়। তারপরে একটু লিখেন স্নেহ প্রত্যয়, স্নেহ। স্নেহ শব্দের শেষে যদি এও থাকে, এও শব্দের শেষে যদি এও থাকে, তাহলে স্নেহ প্রত্যয়। যেমন ভাগ্নেয়, ভগ্নী যোগ স্নেহ, আগ্নেয়, গাঙ্গেয়, এগুলো হ্যাঁ, বৈমাত্রেয়, স্নেহ প্রত্যয়। এরকম স্নো, স্নো, স্নিক, স্নেহ, এই প্রত্যয়গুলো মোটামুটি পড়লেই হবে। আরো তো একটা আছে বতুক মতুক, মাঝে মাঝে আসে, খুব একটা না। ওকে, তো এইগুলো পড়লেই আশা করি হবে। কারণ বলেন আপনাদের কোন প্রশ্ন আছে কিনা থাকলে। সংস্কৃত গুলো যেহেতু আমরা ভাষা বুঝি না, এই জন্য এগুলো একটু আলাদা করে পড়তে হবে। বাস টেকনিক বলে দিলাম, এই শব্দের শেষে যদি এই রকম থাকে তখন সেটা কোন প্রত্যয়টা হবে আর কি। হ্যাঁ, বলেন হাসিবুর, মাথা কি এলোমেলো হয়ে গেছে নাকি? হাসিবুর বলেন। স্যার, জি বলেন। স্যার ওই যে ওইটা মানে কিছুদিন আগে পড়ছিলাম তো স্যার, ওইটা মনে হয়েছে যে এটা প্রত্যয় এরকম ভাবে ইয়া ওইটা হচ্ছে করছিলাম। উপসর্গ। হ্যাঁ, জি স্যার। ওইটা হলো উপসর্গ। উপসর্গ, ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ, ইংরেজি উপসর্গ আলাদা পড়াইছিলাম। হ্যাঁ, জি স্যার, ফার্সি দেশের আপনি বদনাম পড়াচ্ছিলেন বিপত্তি। তো? হ্যাঁ, এটা আলাদা একটু পড়লেই মনে থাকবে আর কি। আর এগুলো হচ্ছে প্রত্যয়, প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়, মাথায় রাখবেন। এখন ঠিক আছে তো না? ঠিক আছে আর স্যার। আর কারো কোনো প্রশ্ন? তো আমরা আজকে যেগুলো পড়লাম আর কি, বিশেষ করে বানান, সবাইকে আনমিউট করা আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। বানান গুলা, বিশেষ করে যে বানান গুলা পড়লাম, সেই বানান গুলা শেষের দিকে যে বানান গুলা পড়লাম, গুরুত্বপূর্ণ যে বানান, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। আশা করি এগুলো একটু দেখলেই হবে, বারবার দেখবেন। আর হচ্ছে বাক্য শুদ্ধি। হ্যাঁ, ওই বানানে বাক্য শুদ্ধি মোটামুটি কাছাকাছি জিনিস, এগুলো একটু দেখবেন। বাক্যর যে রূপান্তরটা আছে, রূপান্তরটা একটু মাথায় রাখবেন, সমাপিকা অসমাপিকার একটা ব্যাপার এটা। আর হচ্ছে সর্বশেষ এই যে প্রত্যয়, যেটা দেখলাম, প্রত্যয়গুলো শব্দের শেষে যুক্ত হয়। কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, বাংলা কৃত আর হচ্ছে সংস্কৃত কৃত। বাংলা তদ্ধিত, বিদেশি তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত, এইগুলো একটু খেয়াল রাখবেন। বাংলা নাম শব্দের সাথে যদি প্রত্যয় যুক্ত হয় সেগুলো বাংলা তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত নাম শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। বিদেশি নাম শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হবে বিদেশি তদ্ধিত প্রত্যয়, ব্যাস। আর কৃত প্রত্যয় ধাতুর সাথে যুক্ত হলে, বাংলা ধাতুর সাথে যুক্ত হলে বাংলা কৃত, সংস্কৃত ধাতুর সাথে যুক্ত হলে সংস্কৃত কৃত। বাংলা ধাতুটা চিহ্ন হচ্ছে তুই ব্যবহার করা যাবে বিদেশি ধাতুগুলো ছাড়া, এই সহজ হিসাব। হ্যাঁ, একটু ভালো করে নোট করে মনোযোগ সহকারে পড়বেন, আশা করি কঠিন কিছু না, খুবই সিম্পল জিনিস। তো আজকে এখানেই রাখি, ভালো থাকবেন। আজকে যতটুকু আলোচনা করলাম অনেক টপিক, আর পারিভাষিক শব্দ আর ইয়ে যেগুলো আছে ট্রান্সলেশন, এগুলো একটু ওই যে যেগুলো বললাম ডিকশনারি থেকে দেখে নিন। আর এখানে একটা সাজেশন আছে, বা আপনাদের শীট গুলো যেগুলো আছে সেগুলো থেকে পড়লে আশা করি পরীক্ষা কমন থাকবে। হ্যাঁ, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। শুভরাত্রি।